রেডি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে নবম দশম শ্রেণীর ইতিহাস ক্লাস হবে। তো তোমরা আশা করি সবাই তোমাদের পাঠ্য বই নিয়ে মোটামুটি রেডি। তো তোমাদের আজকে নবম অধ্যায় পড়াবো। নবম অধ্যায় পড়াটা হবে, নবম অধ্যায়ে হবে ইংরেজ শাসন আমলে বাংলায় নবজাগরণ। ইংরেজ শাসন আমলে বাংলায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার। নবজাগরণ ও সংস্কার এই অধ্যায়। তাহলে আমরা আজকে এই অধ্যায়ের ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার সম্বন্ধে জানব। তাহলে আমরা এই অধ্যায়ের এই পাঠ থেকে আমাদের মূল যে পয়েন্টগুলো আমরা শিখব, সে পয়েন্টগুলো একটু আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। এরপরে আমি তোমাদেরকে এই পয়েন্টগুলোর উত্তরগুলো বলে দেব। তাহলে আমরা আজকে এই পাঠ থেকে যেইগুলো পড়ব সেইগুলো হচ্ছে এই পাঠের মূল যে প্রশ্নগুলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, সেইগুলো আমাদেরকে পড়তে হবে। তোমাদেরকে আবারও বলে রাখা দরকার বা তোমাদের জানা দরকার যে প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি লিখে দিই এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করে দিই। তোমরা যদি মনোযোগ দিয়ে আমার ক্লাসের সঙ্গে সংযুক্ত থাকো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে। নেক্সট পরীক্ষায় তোমাদের ভালো রেজাল্ট করবে। তাহলে আমাদের আজকের এই অধ্যায়ে যাব। যাওয়ার আগে আমরা এই পাঠের যে মূলগুলো প্রশ্ন সেইগুলো তোমাদেরকে আমি লিখে দেব এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করে দেব। তাহলে এসো প্রিয় শিক্ষার্থী, তোমরা মূল পয়েন্টগুলো লিখে নাও। তাহলে আমরা আজকে এই পাঠ থেকে, এই নবম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়ব সে প্রশ্নর মূল ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলন এই যে নবম অধ্যায়ের এই পাঠের ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি? আমরা আজকে এই অধ্যায়ের, দেখো তোমাদের জন্য খুবই এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী। এর আগে তোমাদেরকে এই ইতিহাসের এই নবম অধ্যায়ের ফরায়েজি আন্দোলন সম্বন্ধে মোটামুটি ধারণা দেওয়া ছিল। এখন আমি সুন্দরভাবে এই ফরায়েজি আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল কি, সে উদ্দেশ্যটা তোমাদেরকে জানাবো। তো তার আগে আমরা আজকে এই অধ্যায় থেকে আর কি প্রশ্ন পড়ব সেগুলো একটু সবাই দেখে নিই। 2 নাম্বার,
ব্রিটিশরা নীলকরদের ব্রিটিশরা 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 নীল করদের প্রতি নির্যাতন করেছিল কেন? নির্যাতন করেছিল কেন? তোমরা নিশ্চয় এর আগে আমরা অবশ্যই বলেছিলাম যে ব্রিটিশরা নীলকরদের প্রতি নির্যাতন করেছিল কেন। তোমরা এদের ঘটনা, এই নীল চাষের ঘটনা তোমরা মোটামুটি জানো, তোমাদের সহজ হবে। তারপরে 3 নম্বর এই পাঠ থেকে যাব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বুদ্ধিজীবী দিবস কোনটি? বুদ্ধিজীবী দিবস কোনটি? কেন? তারপরে আমরা প্রশ্ন আরেকটা যাব। এই পাঠ থেকে আমরা যেগুলো জানবো সেই প্রশ্নগুলো একটু তোমাদের লিখে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে আমরা যাব 4 নম্বর প্রশ্ন, দি স্পিরিট SPIRIT দি স্পিরিট অফ ইসলাম দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে? দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে? আরেকটা প্রশ্নে যাব, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি ছিল? প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই পাঠ থেকে যে প্রশ্নগুলো লিখলাম এই প্রশ্নর উত্তরগুলো তোমাদেরকে বলে দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, তাহলে এই অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা আজকে এই পাঠ থেকে যেগুলো জানবো সেইগুলো কি জানবো? ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি? ব্রিটিশরা নীলকরদের প্রতি নির্যাতন করেছিল কেন? বুদ্ধিজীবী দিবস কোনটি, কেন? দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে? সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কি ছিল? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তোমাদেরকে যাব, তোমাদের জন্যে আজকে এই অধ্যায়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা চিত্র দেখানো দরকার। তোমরা একটু লক্ষ্য করো, এই অধ্যায়ের চিত্র দেখো, একটু লক্ষ্য করো চিত্রটা, তাহলে তোমরা বুঝতে পারবা। তোমাদের বোঝা সহজের জন্য আমি তোমাদেরকে এই চিত্রটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই দেখো, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৈয়দ আমির আলী। তাহলে আমরা চিত্র দেখলাম প্রিয় শিক্ষার্থী। এরপরে তোমাদের জন্য এই অধ্যায়ে গেলে খুবই সুবিধা হবে, তোমাদের সুবিধার্থে এই চিত্রটা দেখালাম। তাহলে আমরা এখন জানব
ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল, তাই না? তাহলে আমরা এই পাঠ থেকে জানবো। তাহলে আমরা এখন একটু জেনি, ইসলাম ধর্মকে কুসংস্কার ও অনৈতিক আচরণ থেকে মুক্ত করার জন্যে ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। তাহলে এই যে ফরাসি আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল যে ইসলামকে কুসংস্কার এবং অনৈতিক থেকে মুক্ত করার জন্য একটা আন্দোলন তৈরি করেছিল, সেটাই হচ্ছে ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। তাহলে আমরা এখন বলতে পারবো যে ফরাজি আন্দোলন কি, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কি, তাই না? তাহলে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। এরপর আমরা এই হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ উপলব্ধি করেন যে মুসলমানদের ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। কি মুসলমানরা এই যে ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছেন? কে উপলব্ধি করলো? হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। কি উপলব্ধি করলো? যে মুসলমানরা যে তারা যে ইসলামের প্রকৃত ইসলাম সেটা থেকে অনেক দূরে সরে গেছে। তাই তিনি মুসলমানদের জন্য ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য ফরাজি আন্দোলন করেছিল। তাহলে আমরা ফরাজি আন্দোলনের মূল কারণ, ফরাজি আন্দোলন কে করেছিল, ফরাজি আন্দোলন কি জেনে গেলাম। তাহলে ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল আমরা জানলাম। ফরাসি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে, ফরাজি আন্দোলন করার মূল কারণ কি ছিল? হ্যাঁ, কি তোমাদের কি মনে খুব ভয় হচ্ছে? খুবই সহজ। আচ্ছা, এবার আমরা যাব 2 নম্বর প্রশ্নে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, খুব সহজ। এই পাঠের 2 নম্বরটা হচ্ছে ব্রিটিশরা নীলকরদের প্রতি নির্যাতন করেছিল কেন? তোমরা এ অধ্যায়ের এর আগে তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম যে নীল চাষটা কি, আর এই ব্রিটিশরা যে নীলকরদের প্রতি নির্যাতন করেছিল কি জন্যে। তোমরা অবশ্যই জানো যে ব্রিটিশরা এই দেশের কৃষকদের নীল চাষ করার জন্য বাধ্য করা হতো। যারা নীল চাষে মানে যারা নীল চাষ করতে রাজি থাকতো না তাদেরকে কি করা হতো? নির্যাতন করা হতো এবং শেষ পর্যন্ত তাদেরকে প্রাণেও মেরে ফেলা হয়েছে, এরকমও আমরা প্রমাণ পেয়েছি। তাহলে নীল চাষির যে ব্রিটিশরা নীলকরদের প্রতি নির্যাতন করেছিল সেটা কি জন্য করেছিল? বাংলা চাষিরা স্বেচ্ছায় নীল চাষ করতে রাজি হতো না। কারণ নীলকরদের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য। কি অত্যাচারের? নীলকরদের, নীল যারা ওই যে ইংরেজরা এসে নীল চাষ করার জন্য কিছু ঋণ দিত, সে ঋণ জীবনেও পরিশোধ হতো না। তুমি যতই কৃষকরা নীল চাষের জন্যে যে মনে করো ঋণ নিল, নীল চাষ ওঠার পর যে নীলটা শোধ করে দিল, মানে তাদের যে লোনটা ঋণটা শোধ করে দিল, তবু তারা সেই ঋণের খাতাটা কাটে না, তাদের এই ঋণটা ঘাড়েই থেকে যায়। এই যে বাংলার যে কৃষক, এদের প্রতি যে একটা নির্যাতন, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। কি উদ্দেশ্য ছিল? কৃষকরা দাদন নিত, কিন্তু বংশ পরম্পরায় কখনো তার ঋণ পরিশোধ হতো না। একটু আগে যেটা বললাম, তাদের ঋণটা কোনো সময় শোধ হতো না। মানে তারা নীল চাষের জন্য যে কর দিত, দাদন দিত, সেই দাদনের টাকাটা তারা পুনরায় নেওয়া পরও তাদের যে খাতাটা সেটা কাটতো না। আচ্ছা, নীল চাষির উপর নেমে আসতো অকথ্য নির্যাতন। নীল যে চাষটা করতো চাষিরা, তাদের প্রতি নেমে আসতো কি? অকথ্য নির্যাতন। নীল কররা এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছিল যে অবাধ্য নীল চাষিদেরকে
হত্যা করতেও তারা দ্বিধা মনে করতো না। তাহলে নীলকররা কি করত? যদি কেউ নীল চাষে উদ্বুদ্ধ না হতো তাদেরকে কি করত? শেষ পর্যন্ত তাদেরকে প্রাণেও মেরে ফেলার প্রমাণ পাওয়া যায়। তাহলে নীল চাষ, ব্রিটিশরা নীলকরদের প্রতি নির্যাতন করেছিল কেন? কারণ এই বাংলার কৃষকরা, এই যে বাংলার চাষিরা স্বেচ্ছায় নীল চাষ করতো না। কারণ এই যে একটাই কারণ, তারা ওই যে নীলকরদের, ইংরেজদের কাছ থেকে যে দাদন নিত, সে দাদনটা তারা যে নীল চাষ ওঠার পর যে সেটা বিক্রি করে তাদের পরিশোধ করত, কিন্তু তাদের খাতাটা কাটতো না। ক্লিয়ার? তাহলে আমরা 1 নম্বর 2 নম্বরে গেলাম, 1 আর 2 ক্লিয়ার। এবার আমরা যাব বুদ্ধিজীবী দিবস কোনটি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, দেখো বুদ্ধিজীবী দিবস কোনটি, কেন? আমরা এর আগেও পড়েছি বুদ্ধিজীবী দিবস কি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সে মুক্তিযুদ্ধের আত্মত্যাগের ইতিহাসের 1971 সালে 14ই ডিসেম্বর কি শহীদ, কি 14ই ডিসেম্বর কে বলা হতো শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে 14ই ডিসেম্বর কে বলা হতো শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিনে পাকিস্তানি যে হানাদার বাহিনী ছিল, তারা কি করেছিল? বাঙালি স্বাধীনতার চিন্তা চেতনা, স্বাধিকারের লড়াইকে দুর্বল বা পঙ্গু করার উদ্দেশ্যে বুদ্ধিজীবী মহলকে নির্মমভাবে হত্যা করে। কারণ এ সকল শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী মহলই পত্রপত্রিকায় লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, খবর পাঠ, দেশাত্মবোধ গান, কবিতা, চরমপত্র অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছিলেন। তাহলে এই যে 1971 সালে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস, এই দিবসে এই যে বুদ্ধিজীবী যারা ছিল তাদেরকে যে মানে তাদেরকে হত্যা করেছিল, তার কারণ কি ছিল? কারণ ছিল এ সকল শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলের কি করত? পত্রিকায় লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খবর পাঠ, দেশাত্মবোধক গান, কবিতা, চরমপত্র অনুষ্ঠান ইত্যাদি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস যোগাতো। ওই যে মুক্তিযোদ্ধাদের পিছনে তারা কি করত? সাহস যোগাতো, তাদেরকে অনুপ্রেরণা যোগাতো, এজন্যে তাদেরকে হত্যা করেছিল। আর এই তাদের এই হত্যা করে বাঙালিদের বুদ্ধিহীন করার হীন প্রচেষ্টাই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের। তাইলে পাকিস্তানি হানাদার বাহিনীদের উদ্দেশ্য কী ছিল? এদেশকে মেধা শূন্য করা। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? এরপর আমরা যাব, একটু লক্ষ্য করো 4 নম্বর পার্ট, দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে। দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী। আমরা একটু আগে চিত্র দেখেছি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৈয়দ আমির আলী। এই যে আমরা চিত্র দেখেছি একটু আগে, দেখাইছি তোমাদের, এই পাঠে সহজ হওয়ার জন্য এই চিত্রটা দেখিয়েছিলাম। তাহলে এখন আমরা দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে, তাহলে আমরা এখন সহজে বলতে পারবো দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী। কি প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন যদি তোমাদের একটা প্রশ্ন থাকে, আমি মনে করো 2 নম্বরের প্রশ্ন খ নাম্বার দিয়ে দিলাম যে দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে, তোমরা এখন অতি সহজে চিত্র দেখলা, ছবি দেখলা এবং নাম জানলা যে দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী, তাহলে তোমাদের জন্য কত সহজ হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 5ম পাঠ, 5 নম্বর প্রশ্ন। দেখো
সবাই লক্ষ্য করো আমার এই বোর্ডের দিকে দেখো, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কি ছিল? সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কি ছিল? এই সৈয়দ আমির আলী কি করেছিল? বাংলা তথা ভারতে প্রথম মুসলমান নেতা তিনি। সৈয়দ আমির আলী বাংলা তথা ভারতের প্রথম মুসলমান নেতা। কে ছিলেন? সৈয়দ আমির আলী। তিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা দরকার। কে বিশ্বাস করতেন? সৈয়দ আমির আলী। তিনি বিশ্বাস করতেন যে মুসলমানদের জন্য একটি পৃথক দরকার? মুসলমানদের জন্য একটি পৃথক কি দরকার? রাজনৈতিক সংগঠন করা দরকার, বা রাজনৈতিক সংগঠন, একটা পৃথক রাজনৈতিক সংগঠন থাকা দরকার। কি জন্যে? তিনি আরও বিশ্বাস করতেন যে মুসলমানদের স্বার্থ রক্ষা, কিসের জন্যে? মুসলমানদের স্বার্থ রক্ষা বা তাদের নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। এ উদ্দেশ্যে তিনি 1877 সালে কি করলেন? কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গঠন করেন। তাহলে 1877 সালে কলকাতায় কি করলো? একটা সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেছিল। এটার উদ্দেশ্য ছিল যে মুসলমানদের জন্য একটা পৃথক সংগঠন থাকা দরকার। তাহলে এই যে সৈয়দ আমির আলী মনে প্রাণে বিশ্বাস করতেন যে মুসলমানদের জন্য একটা আলাদা সংগঠন থাকা দরকার, সেজন্য তিনি 1877 সালে কলকাতায় একটি পৃথক ন্যাশনাল, এই যে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল যে মুসলমানদের জন্য একটা পৃথক সংগঠন থাকা দরকার, বা পৃথক একটা সমিতি থাকা দরকার। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই নবম অধ্যায় থেকে আমরা 1, 2, 3, 4, 5টা পার্টি জানলাম, এবং এই 5টা প্রশ্নেরই উত্তর সঠিকভাবে জানলাম। তাহলে আমরা একটু জেনে দেখি তোমরা কি করেছো এই অধ্যায়ে। একটু প্রশ্ন করি তোমাদেরকে। কি প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে যে এই মনে করো, বলো তো ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? আমরা আজকে এই অধ্যায় থেকে কী শিখলাম? বলতে পারবা কেউ? ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে, বলতে পারবা? সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে তোমাদের বাসা বা বাড়ির কাজ, তোমাদের এরপরে বাড়ির কাজ দিব, একটু তোমরা যদি লিখে নাও সবচেয়ে ভালো হবে। তোমাদের বাড়ির কাজ একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। এই সৃজনশীল প্রশ্নটা আমি ক, খ, গ, ঘ তোমাদেরকে লিখে দেব। তার আগে এই সৃজনশীল প্রশ্নর উদ্দীপকটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমরা খাতায় লিখতে পারো অথবা শুনতে মনোযোগ দিলেও হবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমি উদ্দীপকটা বলি। বাড়ির কাজের জন্যে সুলতানপুর প্রত্যন্ত গ্রামাঞ্চল। সুলতানপুর কি? প্রত্যন্ত গ্রামাঞ্চল। লিখে নিতে পারো। সেখানে এখনও নানা ধরনের সামাজিক কুসংস্কার বিরাজমান। সেখানে এখনও কি? নানা ধরনের সামাজিক কুসংস্কার বিরাজমান। এ গ্রামের মেয়েদের বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। এই গ্রামের মেয়েদের বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল, বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠ জামিলা বেগম মেয়েদের লেখাপড়া করতে বাধা দেন। মেয়েদের বাড়ির বাইরে যাওয়াকে তিনি ধর্মীয় অনুশাসনের পরিপন্থী এবং গর্হিত কাজ মনে করতেন। তোমাদের উদ্দীপক শেষ। এবার তোমাদের ক, খ, গ, ঘ আমি এই 4টে প্রশ্ন লিখে দেব, তোমরা লিখে নিবা।
তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা একটু যে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে দিব, এই সৃজনশীল প্রশ্নটা বাসায় পড়ে নিবা। যদি তোমাদের কোনো সমস্যা হয় স্কুলে আসতে পারো, তোমাদেরকে সিট দেওয়া হচ্ছে, সিট নিয়ে যেতে পারো। তাহলে ক প্রশ্নে যাব। দি স্পিরিট, SPIRIT, স্পিরিট অফ ইসলাম। দি স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে? তোমাদেরকে যে এই অধ্যায় থেকে যেগুলো পড়ালাম, পড়ার মধ্যে থেকে এই প্রশ্ন, পড়ার বাইরে, পাঠ্য বইয়ের বাইরে কোনো প্রশ্ন দেওয়া থাকবে না। তোমাদের পরীক্ষা তো লক্ষ্য করবা, আমি যেইগুলো ক্লাস নিব, যেইগুলো সৃজনশীল প্রশ্ন পড়াবো ওইগুলোর মধ্যে থেকে থাকবে। কাজে তোমরা সবাই মনোযোগ দিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে খ প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল। আমরা একটু আগে পড়লাম সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য কী ছিল? প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটু আগে যেগুলো পড়ালাম ওর মধ্যে থেকে ঠিক এই অধ্যায় থেকে যা পড়ালাম সেই পড়ানোর মধ্যে থেকেই তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। এবং এই বাড়ির কাজগুলো যদি তোমরা প্রত্যেকটা ক্লাসের প্রতিদিনের পড়া প্রতিদিন করো, তাহলে তোমাদের জন্য অতি সহজ হবে। আচ্ছা, এরপরে গ প্রশ্ন হচ্ছে উদ্দীপকে জামিলা বেগমের চরিত্রের বিপরীত উদ্দীপকে জামিলা বেগমের চরিত্রের বিপরীত চিত্র পাঠ্যপুস্তকের পঠিত কোন মহিষীর জীবনে প্রতিফলিত
হয়েছে। এরপরে তোমাদের ঘ প্রশ্ন হবে তুমি কি মনে করো, ঘ প্রশ্ন হবে তুমি কি মনে করো, কি তুমি কি মনে করো বর্তমান নারী শিক্ষার অগ্রগতিতে নারী শিক্ষার অগ্রগতিতে উক্ত মহিষীর অবদান অনস্বীকার্য, যুক্তি দাও। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের তোমাদের এই ক্লাসের বাড়ির কাজ দেওয়া থাকলো একটা সৃজনশীল প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা করবা আর তোমাদের সিট অফিস থেকে নিয়ে নেবা। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবা। তো সবাই ভালো থাকো। আজকের এই ক্লাসের এ পর্যন্তই। খোদা হাফেজ।